তো সালাউদ্দিন সাহেবের কি সমস্যা টমস্যা এগুলি আমরা জানতাম। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে হি ডিড নট ওয়ান্ট টু গো ব্যাক, এন্ড টুডে ইফ হি সেইং যে র থেকে কিডন্যাপ করে নিয়েছে, আই এম টেলিং ইউ, দায়িত্ব নিয়ে আমি বলছি, হি ইজ এ ফার্স্ট রেট লায়ার। এবং ওনার কথা উনি হোম মিনিস্টার থাকা অবস্থায় ওনার গোয়েন্দা প্রধানরা বিশ্বাস করতেন। উনি আসলে খুব বিপদে পড়ছেন, উনি বিপদে পড়ে এইসব অবল তবল কথা বলছেন। এবং ওনার গভর্নমেন্ট যে ব্যাপারটা সিরিয়াসলি নিছে, এটা আমার কোনো ব্যাপার না, কিন্তু গভর্নমেন্ট যে এই ব্যাপারটা সিরিয়াসলি নিছে, আমরা যে এই ব্যাপারটা পাবলিক ডোমেইনে আনছি, এটার প্রমাণ হচ্ছে তাকে তো হঠাৎ করে নাইলে হোম মিনিস্ট্রি থেকে সরানোর কোনো কারণ নাই। সে তো তারেক সাহেবের কাছের লোক বলেই পরিচিত, এবং সে তো নিজেকে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে জাহির টাইর করা, হ্যাঁ বড় বড় কথা মানে বলার, মানে দুইজন লোক এই মিনিস্ট্রিতে আসে হবে ভাবে তো মনে হয় তারাই প্রাইম মিনিস্টার, নট তারেক রহমান। একজন খলিল, হ্যাঁ ফরেন মিনিস্টার, একজন সালাউদ্দিন, মানে এরাই প্রাইম মিনিস্টারের কোনো হাব্বা। দ্যাট হি হ্যাজ বিন রিমুভড, এটা নিশ্চয়ই এক নম্বর তারেক রহমান নিশ্চয়ই তার কার্যকলাপে বিরক্ত। দুই নম্বর হচ্ছে তারেক রহমান এই যে মানে ব্যাপারটা হচ্ছে, এটা নিজের সরকারের উপর যাতে না বর্তায় তার জন্যই, নিজের সরকারকে ইনসুলেট করার জন্য এই কন্ট্রোভার্সির থেকে সে ওনাকে সরায়, যে হোমে না থাকলে আর সে সব আবল তাবল কথা বলার সাহস পাবে না, বা বলবেও না, বলার সুযোগও থাকবে না। হ্যাঁ, এখন সে ওই ইএফএ নিয়ে ব্যস্ত হইতে হবে তাকে। তাকে তো এলজিআরডিতে যদি দেয়, তো তাহলে ওই সামনে ওই সব ইউনিয়ন পরিষদের নির্বাচন এগুলি নিয়ে তাকে ব্যস্ত হইতে হবে। তার তো আর হাতে হোম থাকবে না, পুলিশ থাকবে না। কিন্তু তার নিজের পুলিশ কর্তারা, তার নিজের গোয়েন্দা বিভাগের মানে লোকজন আমাকে ফোন করে, মানে সার্ভিং অফিসার্স অফ হিজ অর্গানাইজেশনস, যার বস উনি, তারা আমাকে বলছেন দাদা দিছেন, কাপাইলেছেন, এই করেছেন, মানে দে হ্যাভ বিন কংগ্রাচুলেটিং। আমি বলছি আমাকে কংগ্রাচুলেট, আই হ্যাভ জাস্ট টোল্ড দ্য ট্রুথ। আমি যতটুকু সত্যটা জানি, এটাই আমার কাজ সাংবাদিক হিসেবে। রাজনীতিবিদরা তাদের কাজ হচ্ছে সবসময় মিথ্যা কথা বলা, 90% অকেশন আউট অফ 100 দে আর লাইং। এন্ড সালাউদ্দিন যদি এইটা বলে থাকে যে র তাকে কিডন্যাপ করে নিয়ে আসছে, হি ইজ এ ফার্স্ট রেট লায়ার। He was not kidnapped, he was begging raw officers, हमको वापस मत भेजिए, আমাকে ফেরত পাঠানো, ডোন্ট সেন্ড মি ব্যাক। এবং উনি তো সবার সাথে দেখা করতেন। উনি সানরাইজ গেস্ট হাউসে কেন রাখবে তাকে? তাকে তো জেলে রাখবে। তাইলে তাকে যদি র কিডন্যাপ করে নিয়ে রাখে, তাহলে হয় জেলে রাখবে, অথবা রয়ের যেসব সিক্রেট সেল আছে, হ্যাঁ, যেগুলি নিয়ে বাংলাদেশে অনেক চর্চা, রয়ের আয়না ঘর এইসব বলে না, যে রয়ের এরকম এই সেই, হ্যাঁ, র নিয়ে তো বাংলাদেশে এমন একটা কথাবার্তা, আমি তোমার দুইটা গল্প বলি, মানে তুমি শুনলে খুব মানে হাসবা। হ্যাঁ, আমার এক বোন আছে, ওর নাম হচ্ছে আয়েশা, ও কুমিল্লা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা। কিছুদিন আগে জেল থেকে ছাড়া পাইছে, 4-5 মাস জেল খেটে। সে আমার একবার একটা গল্প বলে, তার একটা নামটা আমি ভুলে গেছি, শাকিল না সাবির এরকম একটা নাম। বলে দাদা, আমাদের কুমিল্লায় এক বেটা নিজের বুক ফুলে রয়ের লোক বইলে সে আওয়ামী লীগের লোকের কাছ থেকে চান্দা নেয়, সে তোমাকে টিকিটের ব্যবস্থা করে দেব। তো এইটা শুনে রয়ের এক অফিসারকে আমি যখন এই ঘটনাটা বলছি, পাঞ্জাবি লোক, সে বাংলাদেশে পোস্টেড ছিল, তো সে বলে ক্যা বাত বল রে হাম? আমি বললাম হাম, তো সে আমার এই বোনকে চেনে। আমি বললাম হাম নেই বল রা, ইয়ে আয়েশা বলা হয়, এটা আয়েশা বলছে। বলছে আয়েশা তো ঝুট নেই বলে, আমি বলছি আয়েশা এটা বলছে। বলে বাংলাদেশে আমি এই লোককে চিনি না, আমি রয়ের স্টেশন চিফ, আর আমাদের নাম করে সে চাঁদাবাজি করতেছে রয়ের লোক বলে। হ্যাঁ, আমি বললাম ও চাঁদাবাজি শুধু করতেছে না, ওর 3 বেগম আছে, ও 3টা বিয়ে করে ফেলছে। বলে আরে ক্যা বাত বল রা है দাদা, हम रॉ का स्टेशन चीफ जॉइंट सेक्रेटरी, हम एक बेगम झेल रहा है। মানে আমি এক বেগম নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে, আমি রয়ের একটা জয়েন্ট সেক্রেটারি, আর রর কোনো কিছুই না, শুধু গপ মাইরে র বলে সে 3 বেগম নিয়ে ঘুরতেছে, সে আওয়ামী লীগের। জি দাদা, তাহলে ওই যেখান থেকে বলতেছিলাম ওই গল্পটা, তো তাহলে রাশেদ, মানে এইটা একটা ছোট গল্প তোমাকে বললাম, কিন্তু এটা ঘটনা যে রয়ের আসলে স্টেশন চিফ, সে কিছুই জানে না। আরেক লোক সে বইলে বেড়াইতেছে আমি রয়ের লোক,
আমি ইন্ডিয়ানদের খুব কাছের লোক, এবং সে বিভিন্ন লোকের দিকে চান্দা টান্দা তুলতেছে, এবং এত চান্দা টান্দা তুলছে, এত ধনী হয়ে গেছে যে তার 3 বেগম করে ফেলছে। और रॉय लोग बोलते हैं हम खुद रॉ का आदमी होके 1 बेगम लेके बैठा है और ये 3 बेगम लेके घूमता है। তো মানে বাংলাদেশ তো মানে র সবই করে, র খাটের নিচে, চোখের নিচে, হ্যাঁ, মানে র সবই করতেছে। যেখানে যা মার্ডার হইতেছে, ইউনুস সাহেবের আমলে মব হয়েছে, এগুলি সবই র করে। ওগুলি বলে লাভ নেই। তো সালাউদ্দিন সাহেব, আমি খুব দায়িত্ব নিয়ে বলতেছি যে হি ইজ এ লায়ার। ওনাকে বাংলাদেশের কেউ নিয়ে ওইখানে ফেলায় আসছিল, উনি নিজে ক্রস করেন নাই বর্ডার, এটা আমি বলবো। যে কোনো কারণেই হোক, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লোকজন, তাদের একটা ধারণা ছিল যে সালাউদ্দিন সাহেব বিএনপির সাথে এক্সট্রিমিস্ট গ্রুপগুলি জেএমবি টেমবির যোগাযোগ রাখে। ওই সময়টা রাশেদ, তুমি মনে করে চেষ্টা করো যে খুব আক্রমণাত্মক মানে ব্যাপার হচ্ছিল, মানে বিএনপি ওই জ্বালাও পোড়াও ওই সব চলছিল। সো পারাস বাংলাদেশ সিকিউরিটির কোন লোকজন এইরকম একটা কিছু করছে এবং নিয়ে ইন্ডিয়াতে ফেলাইছি। ইন্ডিয়া ন্যাচারালি ট্রেস পাসের কেস দিতে তারা গেছে, তারপরে সে নিজে যে আমাকে ফেরত পাঠায় না। আচ্ছা দাদা, এইদিকে রয়ের চিফ আসলো 3 দিন আগে বাংলাদেশে, আরো 3 জন আসছে। ওনারা আসছেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীদের সাথে হাই প্রোফাইল বৈঠক করলেন, করার পরে হঠাৎ করে আজকে দেখছি উল্টা পাল্টা। সালাউদ্দিন সাহেব নাই, এনি সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন। সম্ভবত আপনার আগের এলজিআরডি মিনিস্টার যিনি আছেন মির্জা ফখরুল, উনি হয়তো রাষ্ট্রপতি হবেন। আবার এদিকে শুনছি তারেক জিয়া ব্রিক্সের সম্মেলনে যাবেন না, তবে উনি এমনি দ্বিপাক্ষিক কোন মিটিং এ দিল্লিতে যাবেন। সবকিছু মিলিয়ে এদিকে শোনা যাচ্ছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো স্থগিত হতে পারে। বিষয়টাকে কেমন করে দেখছেন? না, রয়ের চিফ 3 জন সিনিয়র অফিসার নিয়ে ওইখানে গেছে, সে তো আর টাঙ্গাইলে চমচম খাওয়ার জন্য যায় নাই বা কুমিল্লার রসমালাই খাইতে যায় নাই। সে ওখানে গেছে ডেফিনেটলি একটা উদ্দেশ্য নিয়ে গেছে, এবং সেটা মূলত আমি যতটুকু বুঝি, শেখ হাসিনা দেশে ফিরলে তার সিকিউরিটির ব্যাপারটা সুনিশ্চিত করা, যাতে তার উপর হামলা টামলা না হয় বা তাকে তৎক্ষণাৎ ফাঁসি টাসি না দেওয়া হয়, এরকম একটা মানে ব্যাপার বোঝার জন্য, মানে সরজমিনে ব্যাপারটা বুঝে আসার জন্য যে কি দাঁড়াবে। 2 নম্বর হচ্ছে তারেক সাহেবের দিল্লি আসা নিয়ে একটা জল ঘোলা হইতেছে। প্রথমে তাকে ইনভাইট করাইছে প্রাইম মিনিস্টার, তারপরে আমাদের এখানে লোকজনের ধারণা হয়েছে যে হয়তো তারেক সাহেব বাংলাদেশে যে একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম, তাদের চাপ, এই জামাত টামাত এনসিবি হইচই, এর জন্য হয়তো উনি সরাসরি আসতে চাইতেছেন না ইয়েতে দিল্লিতে। এই জন্য ওনাকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ইনভাইট করছে, যাতে উনি বলতে পারেন যে উনি একটা মাল্টিলেটারাল ফোরামের মিটিং এর জন্য যেতেছেন। এখন এইটা নিয়েও আপত্তি যে ওনাকে কেন বিমস্টেকের। আমাদের লোকজনের বক্তব্য হয়েছে উই ওয়ান্ট টু ব্রিং ইউ টু দিল্লি, তো তুমি যেটাতে কমফোর্টেবল সেটা বলো আমাদের। এবং এর জন্য লক্ষ্য করো যে ওনার সাথে পরাগ জৈন রয়ের চিফের কথা হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু ডেফিনেটলি আমাদের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে কথা হয়েছে, ওগুলি ছবিও বেড়েছে। এবং এরপরেই দীনেশ ত্রিবেদী কিন্তু মোদিজিকে ব্রিফ করার জন্য দিল্লি ছুটে গেছেন। এই ব্যাপারগুলি আছে। আর ইন্ডিয়ার মেইন একটা ব্যাপার আছে, এটা যে বাংলাদেশে একটা প্রপার ডেমোক্রেসি ফিরে আসুক, আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা উঠায় নাও। এটা আমরা বার্মিজ যে জুনটার যে প্রধান, এখন যিনি রাষ্ট্রপতি, এতদিন আর্মির চিফ ছিলেন জেনারেল মিং অংলাইন, যখন ইন্ডিয়াতে আসছিল তাকেও আমরা এই কথা বলছি যে তোমার দেশে এই যে গৃহযুদ্ধ চলছে, এটা নিরসনের একমাত্র পথ হচ্ছে তোমরা এই মারামারিটা বন্ধ করে সবগুলি দল যারা যুদ্ধ করতেছে, যে সব আঞ্চলিক দল বা অন্যরা, তাদেরকে টেবিলে বসায় বাংলাদেশে একটা সুস্থ, বার্মাতে বা মায়ানমারে একটা সুস্থ গণতন্ত্র ফিরায় আনো। সেনাবাহিনী তার কাজ করবে, সেনাবাহিনী সীমান্তে থাকবে, সেনাবাহিনী ব্যারেকে থাকবে, কিন্তু সরকারটা একটা প্রপার ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্টের হাতে দাও। তো এটা ইন্ডিয়া সবাইকেই বলে। ইন্ডিয়া এই ব্যাপার পাকিস্তানের ক্ষেত্রে বলছে। পাকিস্তান, মায়ানমার বা অনেক সময় বাংলাদেশও তো এই লাইনেই না। গণতন্ত্রের নামে পাকিস্তানে গণতন্ত্র আছে, অথচ ইমরান খান একটা এত বড় পলিটিক্যাল পার্টির লোক, ফরমার প্রাইম মিনিস্টার, তাকে 2 বছর জেলে ঢুকায় রেখে দিয়েছে নির্বিচারে।
বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করা। আওয়ামী লীগের কোনো নেতা দোষ করে থাকলে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করার তো উপায় আছে, কিন্তু পুরো দলটাকে তুমি ব্যান করার অর্থ কি? ভারতে আজকে কংগ্রেস ইলেকশন হারে গেছে 2014-তে, 12 বছর কংগ্রেস ইজ আউট অফ পাওয়ার। তাই বলে কি কংগ্রেসকে ব্যান করে দেবে? প্রশ্নই ওঠে না। ইংল্যান্ডে আজকে লেবার ক্ষমতায় আছে, কনজারভেটিভ আউট অফ পাওয়ার, তাকে ব্যান করে দেবে? তো আওয়ামী লীগ তো কোনো এক হুজুর দুই হুজুরের এই নেজামত খেলাফত টাইপের দল না রে ভাই। আওয়ামী লীগ ইজ এ মেজর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের উপর ব্যানটা যতক্ষণ না তুলবে ততক্ষণ বাংলাদেশের স্থিতিশীলতা ফেরা সম্ভব না। ওই জুলাই বিপ্লবীরা যে যাই বলুক, হ্যাঁ, ওগুলি বলে কোনো লাভ নাই। তো দিস ইজ হোয়াট ইন্ডিয়া হ্যাজ ট্রাইড টু কনভে। রয়্যাল চিফের যাওয়া এবং 3 জন অফিসার নিয়ে, আর আমি যতটুকু জানি রয়ের সাথে একসময় ভারত আর বাংলাদেশের মধ্যে ইন্টেলিজেন্স কোঅপারেশন একটা সাংঘাতিক একটা মানে এফেক্টিভ জায়গায় ছিল, বিশেষ করে এই টেররিস্ট কাউন্টার করার ক্ষেত্রে। ইউনূস সাহেব আসার পর থেকে র আর ডিজিএফআই এর যে লিয়াজো কমিটিগুলি যে মিটিং বন্ধ হয়ে গেল। জুন মাসের 24 সালে লাস্ট হয়েছে, তারপরে হয় না। তো এগুলি আবার রিভাইভ কি করে করা যায়, ইন্টেলিজেন্স কোঅপারেশনটাকে একটা প্রাতিষ্ঠানিক ভাবে আবার কি করে করা যায়, এই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করছে। তার জন্য আর পরাগ জৈন এখানে গেছে, তো ডিজিএফআই এর চিফ জেনারেল কাইজার রশিদ চৌধুরী দিল্লিতে আসছিলেন। উনি তখন সৌজন্যর খাতিরে পরাগ জৈনকে ইনভাইট করছেন। পরাগ জৈন বলছে ওকে হাম আতে হ্যাঁ আবি আয়েঙ্গে। হয়তো যাওয়ার টাইমিংটা ইম্পর্টেন্ট, কিন্তু যাওয়ার ক্ষেত্রটা কিন্তু ডিজিএফআই এর প্রধান নিজেই করে আসছিল। যখন উনি দিল্লি আসছিলেন সস্ত্রী, উনি পরাগ জৈনকে বলছিলেন তোমরা আসো, আমরা আবার একটা। তো পরাগ জৈন দেখছে যে ডিজিএফআই চিফ নিজে যখন আসছে, আমরা গিয়ে এই দুই এজেন্সির মধ্যে একটা ইন্টেলিজেন্স লেভেলে কোঅপারেশন আবার ডেভেলপ করার একটা চেষ্টা, তো এর জন্য সে ওখানে গেছে। এগুলি নিয়ে এখন মানে এই বাংলাদেশে যাই হইতেছে সবই র করাইতেছে, তাহলে তো ভাই শেখ হাসিনার পতনই হইতো না। র যদি এরকম একটা সর্বশক্তিমান ব্যাপার হয়ে থাকে, আমার তো মনে হয় র আসলে যতটা এফিশিয়েন্ট তার থেকে অনেক বেশি র কে তোল্লাই দিয়ে পাত্তা দিয়ে আকাশে তোলা হয় পাকিস্তান বাংলাদেশে। যাই যেখানে হইতেছে সব, পাকিস্তানেও আমি শুনি সব র কর রা হয়, বাংলাদেশে সবই র করতেছে। হ্যাঁ, কোন মিয়ার কয়টা বেগম এইটাও বলে র ঠিক করে দেয়, এরকম একটা ব্যাপার ট্যাপার। তো এগুলি কোনো কথা না, এগুলি আলতু ফালতু কথা, এগুলি আমি গুরুত্ব দেই না। তবে কিছু কিছু ডেফিনেট যেগুলি তোমাকে বললাম, শেখ হাসিনার রিটার্ন, আওয়ামী লীগের উপরে ব্যান ওঠাও, ডিজিএফআই র মানে ইন্টেলিজেন্স কোঅপারেশন, এগুলি মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা চেষ্টা, এগুলি নিশ্চয়ই পরাগ জৈন সাহেব উনি যখন ডিজিএফআই এবং ব্রিগেডিয়ার শামস, ব্রিগেডিয়ার সিকিউরিটি অ্যাডভাইজার, ডিফেন্স অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার, এদের সঙ্গে আলোচনার সময় এই ব্যাপারগুলি নিশ্চয়ই আলোচিত হয়েছে, এটা আমার ধারণা। ধন্যবাদ দাদা। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে, আপনার কাছ থেকে আমি ছোট করে একটু জানতে চাইবো, আপনার কি মনে হচ্ছে এত কিছু পরিবর্তন হচ্ছে বাংলাদেশে, অনেক কিছুই ঘটে যাচ্ছে, শেখ হাসিনা আসার আগে আগে কি আরো কিছু ঘটবে কিনা বা আরো কিছু দেখবো কিনা? 2-3টে জিনিস হতে পারে। শেখ হাসিনার মামলাটা যেভাবে পরিচালিত হয়েছে তার মধ্যে 1000টা লুপহোল আছে। এটা আমার কথা না, এটা আইনজীবীদের কথা। এটা আমি অনেক আইনজীবী, বিশেষ করে বাংলাদেশের খুব বড় মাপের আইনজীবী যারা, আমার ছোট বোন তানিয়া আমির, ব্যারিস্টার তানিয়া আমির, হ্যাঁ, কি আরো অন্য লোকজন যারা আছে আইনটা বোঝে, এরকম অনেকের সাথে কথা বলছি, এটা কোনো বিচারই হয়নি। তো এর জন্য এখন যদি সঠিকভাবে বিচার প্রক্রিয়াটা কাজ করে, তাইলে শেখ হাসিনা হয়তো মানে বেইল পাইতে পারেন, শেখ হাসিনা হয়তো তার যে মৃত্যুদণ্ড এটা নালিফাইডও হইতে পারে, এইসব অনেক কিছু ঘটতে পারে। তবে এগুলি রাশেদ, আমি গুলশান টাইমস বা কালীঘাট টাইমস এর সাংবাদিক না, আমি 17 বছর বিবিসি করছি, এবং বিবিসি যখন তার পিকে ছিল। আমি এই জন্য আন্দাজে না জেনে স্পেকুলেট করার পক্ষপাতী না, যে কি হইতে পারে না হইতে পারে, বিশেষ করে আইনি প্রক্রিয়া নিয়ে স্পেকুলেশন করাটা ঠিক না। তার আরেকটা বড় কারণ হচ্ছে আমি তো আইনজীবী না, আই ডোন্ট নো বাংলাদেশ কনস্টিটিউশন সো ওয়েল।
হ্যাঁ, কিন্তু আমি যতটুকু কথা বলছি, আমাদের সাংবাদিকরা কি, আমরা হয়তো একটা দুইটা ব্যাপারে স্পেশালিস্ট, আমি যে ব্যাপারটা জানি সেটা আলাদা ব্যাপার, গেরিলা যুদ্ধ অমুক তমুক এগুলো, আইনটা তো আমার স্পেশালাইজ না। তো আমি এই জন্য আইনজীবী যাদের সাথে কথা বলছি তারা বলতেছে যে সঠিকভাবে যদি আইনি প্রক্রিয়াটা আবার সুনিশ্চিত করা যায়, যেটা ইউনূস সাহেবের আমলে হয় নাই, তাজুলরা যা খুশি তাই করছে, তো এখন যদি এটা সঠিকভাবে হয়, যে কোনো প্রপার জাজরা শেখ হাসিনার এই ভার্ডিক্ট ক্যান্সেল করে দেবে, এটা আইনজীবীদের ধারণা, ব্যারিস্টার তানিয়া আমির টামির এই ধরনের লোকজন। তো ওনাকে তাহলে অ্যাপিল করার যদি সুযোগ দেয়, উনি প্রপারলি অ্যাপিল করেন, ওনাকেও শেখ হাসিনাকেও প্রপার লোকজন দিয়ে অ্যাপিল করাই দেবো। ওনার আশেপাশে কিছু জালি 2 নম্বরই ব্যারিস্টার আজকাল বেশি ঘোরাফেরা করে, নামটা নাই করলাম, এরা কিছু জানে না আইনটাই, সো শি অফেন গেটস রং অ্যাডভাইস। কারণ আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমার বিরুদ্ধে মানে একটা মৃত্যুদণ্ড হলে, হ্যাঁ, আমি যেই আদালতেই দিয়ে থাকো, আই উড হ্যাভ অ্যাপিলড। অন্য দেশে বসেও তো আমি অ্যাপিল করতাম। শেখ হাসিনা এই অ্যাপিলটা কেন করেন নাই, এটা কিন্তু যারা আইনজীবী তারা মনে করেন এটা দুর্বলতা, কিন্তু ওনাকে তো অনেক আজে বাজে লোক, 2 নম্বরই ব্যারিস্টার অনেকে বাজারে ঘুরতেছে, তারাও আজে বাজে বোঝানো লাগে। তো ওনাকে মানে প্রপার লিগ্যাল কাউন্সিল নিয়ে উনি যদি ফাইট করেন, আর বাংলাদেশের আদালত যদি আইনটাকে সঠিকভাবে আইনের মতো করেই প্রণয়ন করে, তাইলে শেখ হাসিনা আইনের স্বাভাবিক প্রক্রিয়ার গুণেই ছাড়া পাইতে পারেন, বেল পাইতে পারেন, ওনার মৃত্যুদণ্ড নাকচ হতে পারে। এটার জন্য যে এখানে গিয়ে এটা করায় ফেলতেছে, আই ডোন্ট বিলিভ দিস থিওরি।